ভাওয়াল মামলা সারা বাংলাদেশে তথা ভারতব্যাপী চাঞ্চল্য সৃষ্টিকারী ও 20 শতকের প্রচার মাধ্যমে অন্যতম আলোচিত ঘটনা। এটি পূর্ববঙ্গে বিস্তৃত ভাওয়াল জমিদারির 3 অংশীদারির অন্যতম অংশীদার কুমার রমেন্দ্রনারায়ণ রায়ের অভূতপূর্ব মামলা। বিস্তৃত আয় ও মর্যাদার দিক থেকে ভাওয়াল অ্যাসেস ছিল পূর্ববঙ্গের একটি বৃহৎ ও প্রাচীন জমিদারি। শতকের শেষ দিক থেকে এই স্টেটের উদ্ভব। শ্রোত্রিয় ব্রাহ্মণ গোত্রভুক্ত এই রাজপরিবারের 1778 সালে ব্রিটিশ সরকারের কাছ থেকে রায় ও রাজা খেতাব লাভ করে। রাজ্যের মূল কেন্দ্র জয়দেবপুর এবং এখানে জমিদারির কাচারি ও রাজবাড়ি অবস্থিত। কালীনারায়ণের পর স্টেটের গদি লাভ করেন তার একমাত্র ছেলে রাজা রাজেন্দ্র নারায়ণ রায়। রাজেন্দ্রর 3 সন্তান রেখে অল্প বয়সে মারা যান। এদের মধ্যে আবার 2 জন কম বয়সে মারা যায়। ভাওয়ালের বিখ্যাত মামলার ঘটনাটি ঘটে তখন দ্বিতীয় পুত্র রমেন্দ্রনারায়ণ রায় জন্ম 28 জুলাই 1884 জমিদারির ব্যবস্থাপনায় হাতে নেননি। 1909 খ্রিস্টাব্দের এপ্রিল মাসের শেষ দিকে স্ত্রী বিভাবতী দেবী ও শ্যালক সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং জমিদার মহলের এক বহর ভৃতসহ রমেন্দ্রনারায়ণের স্বাস্থ্য উদ্ধারের লক্ষ্যে বায়ু পরিবর্তন দার্জিলিং যান। একদিন ভাওয়ালের লোকজন জানালো যে রমেন্দ্রনারায়ণ দার্জিলিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। সেখানে তাকে যথারীতি দাহ করা হয়েছে এবং তার স্ত্রী ও অন্যান্যরা তার মৃত্যুতে শেষকৃত্য করার জন্য ঘরে ফিরে এসেছেন। কিন্তু 1920 সালে রাজা রমেন্দ্রনারায়ণ সন্ন্যাসী বেশে ঢাকায় পুনরাবির্ভূত হন। অনেকে তাকে শনাক্ত করলেও রাজা নিজের থেকে আপন পরিচয় দেননি। তিনি একথা বলেননি যে তিনি ভাওয়াল রাজ্যের 3 অংশীদার একজন। যারা তাকে চিনতে পেরেছিলেন তারা 1922 সালে তাকে ভাওয়ালে নিয়ে আসে এবং তখনই তিনি আত্মপরিচয় ঘোষণা করেন। পরিবারের একজন সদস্য হিসাবে রাজবাড়ির প্রতিটি জিনিসের সঙ্গে তিনি কতখানি পরিচিতি এটি প্রমাণের জন্য বেশ কিছু সাক্ষ্য প্রমাণ প্রদর্শন করে। কিন্তু রমেন্দ্রনারায়ণের পরিবার তাকে প্রকৃত রমেন্দ্রনারায়ণ রূপে মেনে নিতে অস্বীকার করে। তাদের দাবি রমেন্দ্রনারায়ণ 1909 সালে দার্জিলিংয়ে মারা গেছেন। এদিকে রাজা নিজে তার পরিচয়ের ব্যাপারে কোনো রকম তৎপরতা না দেখানোতে যারা তাকে রাজবাড়ি নিয়ে এসেছিল তারা রমেন্দ্রর সত্যিকারের পরিচয় প্রতিষ্ঠায় প্রথমে অসুবিধায় পড়ে। তবে একটি সুবিধা ছিল যে তিনি রাজপ্রাসাদের বিভিন্ন জিনিস চিনতে পারেন এবং সেসবের বৃত্তান্ত শেষ পর্যন্ত সন্ন্যাসী বিস্তারিত তথ্য প্রকাশ করে বলেন যে তিনি ভাওয়াল রাজ্যের 1/3 মালিক। কিন্তু তার পরিবার সঙ্গে সঙ্গে এই দাবি নাকচ করে এবং সন্ন্যাসী বেশি রমেন্দ্রকে একজন বিপজ্জনক মিথ্যা দাবিদার হিসাবে গণ্য করে। রাজপরিবার এই ভণ্ড নাগা সন্ন্যাসীর হাত থেকে তাদের রক্ষা করার জন্য সরকারের নিকট অনুরোধ জানায়। রমেন্দ্রর কলকাতা নিবাসী স্ত্রী সন্ন্যাসীকে তার স্বামী হিসাবে মেনে নিতে বারবার অস্বীকৃতি জানান। আপোষের সমস্যা সমাধানের সকল প্রয়াসের ব্যর্থ হলে রমেন্দ্রনারায়ণ 1935 সালে ঢাকা জজ কোর্টে একটি উত্তরাধিকারীর মামলা দায়ের করেন। পান্নালাল বসুর কোর্টে তার মামলা পরিচালনার জন্য ব্যারিস্টার বিসি চ্যাটার্জিকে নিয়োগ করা হয়। কোর্টে সাক্ষ্য প্রমাণ দেওয়ার জন্য বহু সংখ্যক দেশি ও ইউরোপীয় বিশিষ্ট ব্যক্তিকে তালিকাবদ্ধ করা হয়। প্রত্যেকে নিজ নিজ সাক্ষ্যে শনাক্ত করেন যে সন্ন্যাসী আসলে রমেন্দ্রনারায়ণ। কোর্টে রমেন্দ্রনারায়ণ দাবি করেন যে তিনি তার শ্যালক সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ষড়যন্ত্রের শিকার। সত্যেন্দ্রনাথ এক বেকার স্নাতক। সে তার সন্তানহীনা বোনের সমর্থনে রমেন্দ্রর জমিদারি অংশ নিয়ন্ত্রণ করার পরিকল্পনা করে। রাজা আরও দাবি করেন যে সত্যেন্দ্রনাথের ষড়যন্ত্র পরিকল্পনায় সহযোগী ছিলেন পারিবারিক চিকিৎসক আশুতোষ দাশগুপ্ত। রাজা রমেন্দ্রনারায়ণ ছিলেন সিফিলিসের রোগী। রোগমুক্তির কথা বলে তাকে ষড়যন্ত্রমূলক দার্জিলিংয়ে নিয়ে যান এবং দার্জিলিংয়ে নতুন শ্মশানের কাছে স্টেপ অ্যাসাইড নামের একটি গেস্ট হাউসে তার আবাসের ব্যবস্থা করে। রাজা জানালেন যে
ওরা তাকে বিষ খাইয়ে মেরে ফেলতে চেয়েছিল। রাতের অন্ধকারে তাকে দ্রুত দাহ করতে চেয়েছিল, কিন্তু এর মধ্যে ওই এলাকায় হঠাৎ শিলাঝড় বৃষ্টি শুরু হলে সেসব ভাড়া করা ডোম রাজাকে পোড়াতে নিয়ে গিয়েছিল। তারা তাকে ফেলে রেখে চলে যায়। ওই সময় একদল নাগা সন্ন্যাসী শ্মশানের পাশ দিয়ে যাচ্ছিল। তারা রাজাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে এবং সন্ন্যাসীরা তাদের ডেরায় রাজাকে বহন করে নিয়ে যান এবং সেবা শুশ্রূষা করেন। সেবায় রাজা আরোগ্য লাভ করেন বটে, কিন্তু স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন। নাগা সন্ন্যাসীদের সঙ্গে তিনি 1909 থেকে 1920 সাল পর্যন্ত ভ্রাম্যমাণ জীবনযাপন করেন। 1920 সালে যখন ওদের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকায় তখন আকস্মিকভাবে তিনি লুপ্ত স্মৃতি ফিরে পান। তখন থেকে তিনি তার ভবঘুরে জীবনের সমাপ্তি ঘটাতে মনস্থ করেন এবং সদরঘাটের বাগল্যান্ড বাঁধের ধারে সন্ন্যাসী বেশে অবস্থান করতে থাকেন। স্মৃতিভ্রংশতা থেকে মুক্ত পাওয়ার পর ভাওয়ালে ফিরে গিয়ে জমিদারির দাবিদার হওয়ার কোনো বাসনা তার ছিল না, কিন্তু পরিস্থিতি তাকে তার পরিচয় ঘোষণা করাতে এবং 1935 সালে উত্তরাধিকারীর মামলা রুজু করতে বাধ্য। রমেন্দ্র নারায়ণের অনুকূল আদালতে বেশ কিছু আমানত পেশ করা হয়, যার মধ্যে ছিল নানা ছবি, চিত্র, শারীরিক চিহ্ন, পরিচিতির চিঠিপত্র ও বিবৃতি ইত্যাদি। এইসব সাক্ষ্যের প্রায় সবগুলি প্রমাণ করে যে সন্ন্যাসী প্রকৃতপক্ষে রমেন্দ্র নারায়ণ রায়। বিজ্ঞ বিচারক পরিশেষে 1937 সালের 22 ডিসেম্বর তার রায় প্রদান করেন যে এই সন্ন্যাসী ভাওয়াল রাজের সহ অংশীদারী কুমার নারায়ণ রায়। তার স্ত্রী বিভাবতী ওই রায় না মেনে উচ্চ আদালতে আপিল করে। কলকাতা হাইকোর্ট জেলা জজের রায় বহাল রাখে। বাদী প্রিভি কাউন্সিলে মামলাটি স্থানান্তরের জন্য আবেদন করা হয়, কিন্তু হাইকোর্ট এই আবেদন নাকচ করে। ভাওয়াল সন্ন্যাসী মামলাটি এত উত্তেজনাপূর্ণ ছিল যে মামলা যতই গড়াতে থাকে ততই দেশের সকল পত্রিকার নানা মনগড়া মন্তব্য ও রসালো কাহিনী প্রকাশ পেতে থাকে। অধিকন্তু জনতার কৌতূহল মেটাতে অসংখ্য প্রচারপত্র, বিজ্ঞপ্তি ও কাহিনী ছাপা হতে থাকে। 1937 সালে এই মামলার নিষ্পত্তি পর্যন্ত এবং পরেও ভাওয়াল সন্ন্যাসী বহু বছর ধরে গীত, গাথা, নাটক, থিয়েটার, যাত্রা ও সিনেমার উপজীব্যে পর্যবসিত হয়।